স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে। আমি মোয়াজ্জেম হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ফরেন পলিসি কিভাবে এই সরকার আবারও উইন উইন সিচুয়েশনে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশ অন্য দেশগুলোর কাছ থেকে কী ধরনের আচরণ আশা করে, এই সব বিষয়ে আজ আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সর্বজন শ্রদ্ধেয় দেশের দুজন সিনিয়র নাগরিক, জনাব এম হুমায়ুন কবির। আপনাদের সঙ্গে তাকে পরিচয় করে দিচ্ছি। জনাব এম হুমায়ুন কবির, তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি নেপাল ও অস্ট্রেলিয়ায় দায়িত্ব পালন করেছেন। তিনি তার ক্যারিয়ারের শুরুতে অধ্যাপনাও করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ক্যারিয়ার শেষ করেছেন সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স হিসাবে তিনি তার ক্যারিয়ার শেষ করেছেন। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। আমাদের সঙ্গে আরও আছেন AKM ওয়াহিদুজ্জামান। তিনি তার জন্য যদি কিছু, তার পরিচিতির জন্য যদি কিছু বলি, অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার আমরা করতে পারি। যেমন তিনি শিক্ষক ছিলেন, সর্বশেষ অধ্যাপনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবার তিনি রাজনীতিবিদও। বাংলাদেশের বিগেস্ট পার্টি বিএনপির ইনফরমেশন এবং টেকনোলজি অ্যাফেয়ার্স সেক্রেটারি সেক্রেটারি হিসেবে তিনি কাজ করেন। তিনি একই সঙ্গে ভালো কলামিস্ট। আমি তার কিছু লেখা পড়েছি, ইংরেজিতে লেখা পড়েছি। ভারতের প্রভাবশালী অনলাইনগুলি তিনি লিখেছেন। AKM ওয়াহিদুজ্জামান ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমার পক্ষ থেকে এবং দর্শকদেরকে, আপনাকে এবং হুমায়ুন ভাইকে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়াহিদ ভাই সম্পর্কে আরও একটা কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যখন একটা খুব বদ্ধ সময়ে ছিলাম, আমরা খুব আতঙ্কের সঙ্গে ছিলাম। বাংলাদেশে আমরা কথা বলতে পারতাম না। এই আতঙ্ক আমাদের মধ্যে সবসময় বিরাজমান ছিল। যেই কয়েকটা কণ্ঠ কখনো স্তব্ধ হয় নাই, তার মধ্যে অন্যতম হলো আমাদের এই AKM ওয়াহিদুজ্জামান ভাই। আজকে আশা করি এই দুজন সিনিয়র সিটিজেন এবং তাদের কাছ থেকে আমরা পররাষ্ট্র নীতির বিষয়ে অনেকগুলো কিছু জ্ঞান আমরা হয়তো পাবো এবং সমৃদ্ধ হতে পারবো। আমি শুরু করতে চাই, শুরুতে আমি বলেছি, ওপেনিং স্টেটমেন্টে আমি বলেছি আমাদের বিষয়টা কি। তো আমি শুরু করতে চাই জনাব হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে। এই প্রশ্নটা আমি করব আপনাকে প্রথমে। আপনি জানেন যে ইন্ডিয়ার যে ফরেন পলিসি আছে, সেখানে তাদের একটা স্লোগান আছে, সেটা হলো নেইবারহুড ফার্স্ট পলিসি। বাংলাদেশেরও আছে একটা সুন্দর, যে ফ্রেন্ডশিপ টু ওয়ার্ল্ড, ম্যালিস টু নান। আমরা এই যে ইন্ডিয়ার যে ফরেন পলিসিটা আছে, আমরা আমাদের সঙ্গে তাদের আচরণ, অথবা নেইবারিং কান্ট্রিজগুলোর সঙ্গে তাদের যে আচরণ এই পর্যন্ত গেছে আর কি, এইটা থেকে কি আমরা এটা ধারণা করতে পারি যে, যেটার বাংলা তর্জমা করলে হয় যে প্রতিবেশী দেশের স্বার্থই প্রথম, আসলে কি তারা এটা মেনটেন করছে নাকি তারা এটা ভায়োলেট করছে? এই বিষয়ে আপনি একটু বলবেন। আর বাংলাদেশের গত সরকার আমলে যে আমাদের যে পলিসি ছিল, আমরা দেখতে পাই খুবই সাবসার্ভিয়েন্ট পলিসি ছিল। আমাদের কাছে অনেক দৃষ্টান্ত আছে, সেগুলো সম্পর্কে আপনি একটু কথা বলবেন। আপনার মন্তব্যটা প্রথমে শুনব, পরে ওয়াহিদুজ্জামান ভাইয়ের কাছে যাব। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে প্রত্যেক দেশেরই কিন্তু তার নিজের দেশের স্বার্থের আলোকে, যেটাকে আমরা জাতীয় স্বার্থ বলি, সে আলোকেই তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করে। এখন বড় দেশগুলো যারা থাকে, তারা তাদের নিজের মতো করে তারা শুধু তাদের স্বার্থটাকে তারা তাদের ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ রাখে না, তারা সেটাকে আরেকটু বিস্তৃত করতে চায়, যেটাকে আমরা অনেক সময় বলি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তাদের প্রভাবান্বিত এলাকাটা পরিবেশটাকে বা প্রতিবেশটাকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য সচেষ্ট থাকে। সেটা বড় দেশ যদি আপনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ভারত, এই সবগুলো দেশেরই এই প্রবণতাটা আছে। তো ভারতের দিক থেকে যেটা হয়েছে যে ভারত বিভিন্ন সময়তে তাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কের ব্যাপারে বিভিন্ন ধরনের
বলতে পারেন যে এই ধরনের স্লোগান তারা ব্যবহার করেছে। এই যেটা বললেন নেইবারহুড ফার্স্ট, এটা মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসবার পর এই প্রস্তাবনাটা তারা করেছে। এবং এখানে একটা প্রেক্ষাপটও আছে, সেটা হলো যে মোদী সরকার আসবার আগে সেই 1985 সাল থেকে কিন্তু সার্ক বলে একটা প্রতিষ্ঠান এখানে ছিল, আঞ্চলিক প্রতিষ্ঠান, এবং সেটা বাংলাদেশের জন্য আমরা এই ঢাকায় সার্ক প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশি এই সার্কের প্রস্তাবক ছিল সে 1981 সাল থেকে। তো মোদী সাহেব যখন আসলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্ভবত এটা শুরু হয়, আলোচনা শুরু হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। পরবর্তীতে এরশাদ সাহেবের সময়তে ঢাকায় 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক প্রতিষ্ঠিত হয়। তখন যে কথাটা বলছিলাম, মোদী ক্ষমতায় আসবার পরে তিনি মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে সার্ক এখন খুব বেশি কার্যকর নয়, এবং সেখানে তিনি ভারতের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ককে তিনি বাইলেটারাল পর্যায়ে নিয়ে যেতে মনস্থ করলেন, ঠিক করলেন, এবং সেটার প্রেক্ষাপট থেকে তিনি এই নেইবারহুড ফার্স্ট পলিসিটা তিনি ঘোষণা করলেন। এবং আমরা মনে করেছিলাম তখন যে এখানে ভারতের এক ধরনের উদার পররাষ্ট্রনীতির একটা প্রতিফলন আমরা দেখতে পারবো। তার কারণটা ছিল এরকম, আমি ভারতে যখন কাজ করি, সেটা ধরেন 99 সাল থেকে 2001 সাল পর্যন্ত, তখন বাজপেয়ী সাহেব ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। জি জি। তখন আমার মনে আছে আমি কলকাতায় ভারতের একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী যখন এসছিলেন, তখন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা অনেকগুলো কোয়ালিশন নিয়ে আপনারা এই এনডিএটা চালাচ্ছেন, তো ভেতরে যদি এটা করতে পারেন, তো বাইরে প্রতিবেশীদেরকে নিয়েও তো আমরা একই ফর্মুলায় একটা সহযোগিতামূলক দাঁড় করা যায়। সে প্রশ্নের জবাব উনি দেননি। তো আমাদের প্রত্যাশা ছিল যে ভারতের এই মোদী সরকার আসবার পরে হয়তো এটা করবেন, কিন্তু সেটা হয়নি। বিভিন্ন দেশের সাথে নানান ধরনের প্রবলেম হয়েছে। 15 সালে নেপালের সাথে সমস্যা তৈরি হয়েছে, পরবর্তীতে শ্রীলঙ্কা, মলদ্বীপস এবং সবশেষ বাংলাদেশ। এখন যেটা হয়েছে, এটা ভারতকে আমি দোষ দেব, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াও তার সাথে সংশ্লিষ্ট ছিল, এবং আমরা চেয়েছি বলেই কিন্তু তারা আসতে পেরেছে। আমরা না চাইলে কিন্তু সেটা পারতো না। তবে এক পর্যায়ে গিয়ে দুই পক্ষই একে অপরকে সহায়তা করেছে, এবং যে কারণে আমাদের দিক থেকে একটা ইন্ডিয়া প্লাস পলিসি ডেভেলপ করা ছিল, অর্থাৎ ভারত কেন্দ্রিক একটা পলিসি। এবং সেই ক্ষেত্রে ভারত শুধুই ভারত কেন্দ্রিক, মোটামুটি, শুধু বলবো না, ভারত মোটামুটি তারা প্রাধান্য পেয়েছে। এবং সে অনুযায়ী আমি আপনাকে ছোট্ট একটা ইনপুট দিতে পারি আর কি। সেটা হয়েছিল 2014 সালে। ভারত সরকার আপনার তিস্তা থেকে শতভাগ পানি সরাই নিয়েছিল, এবং তারা এটা আসলে টেস্ট কেস হিসেবে করেছিল যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। বাংলাদেশ সরকার তখন এখান থেকে যে বক্তব্যটা দিয়েছিল সেটা হলো এই যে আনইউজুয়ালি আপনার তিস্তায় পানি কমে গেছে। আসলে কিন্তু তা না, এটা সরাই নিয়েছিল ইন্ডিয়া। এবং এরপর থেকে তারা মোটামুটি একটা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে, এবং তারা সব নদী থেকে আপনার একতরফাভাবে পানি সরাচ্ছিল আর কি। এটা সম্পর্কে একটা দিক, কিন্তু আপনি যদি ধরেন তিস্তার কথা বলছিলেন, তিস্তা 2011 সালের সেপ্টেম্বর মাসে তিস্তা চুক্তি সই হওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জটিলতার কারণে শেষ পর্যন্ত ডক্টর মনমোহন সিং, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, ঢাকায় ছিলেন সেপ্টেম্বরের 7 কি 8 তারিখ, আমি যদি ভুলে না গিয়ে থাকি, কিন্তু সেটা হয়নি তাদের অভ্যন্তরীণ জটিলতার কারণে। কিন্তু আমি মনে করি যে সে এখানে 11 সালে গিয়ে যে পানি জাতিসংঘের যে ওয়াটার কনভেনশন আছে সেটা তারা ভায়োলেশন করেনি না, সেটা আমি এখন ধরেন আপনি যদি কনভেনশনটা দেখেন তাহলে দেখবেন, আমি সেটা সেই জায়গায়ও খানিক দিন কাজ করার সুযোগ হয়েছিল। এই কনভেনশনগুলো সব উজানের বড় দেশগুলোকেই বেশি সাপোর্ট দিয়েছে। আমরা যারা ভাটির দেশ, আমরা একটু বেকায়দায় থাকি। তবে আমাদের যেটা ন্যাচারাল দাবি আমাদের আছে, খুব স্বাভাবিকভাবে ভাটির দেশ হিসাবে, কো রাইপেরিয়ান হিসাবে তাদের কাছে আমাদের ন্যায্য হিসেবে আমরা কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ছাড়াও আমরা ন্যাচারাল লতেই আমরা সেটা দাবি করতে পারি, এবং সেটাই বাংলাদেশ বলছে। কারণ আমরা যদি ভাটির দেশ হিসাবে ন্যায্য হিস্যা না পাই, তাহলে কিন্তু সমুদ্রের পানি ভিতরে ঢুকবে,
তো কাজে আমরা কিন্তু বিপদগ্রস্ত হব, বিপদগ্রস্ত। এবং সেই কথাটা বাংলাদেশ বলছে। তো যাই হোক, আমি সেটা পানির ব্যাপারেও যেটা হয়েছিল 2011 সালে, কিন্তু আরও একটা এগ্রিমেন্ট হয়েছিল, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে। সেখানে কিন্তু বেসিন ওয়াইজ কনসেপ্টটা এসেছিল, যে এই নদীগুলো বেসিন ওয়াইজ, আমরা একটা নদী হিসেবে নয়, এই বেসিনে যা আছে সেগুলো সেইভাবে দেখব। তো যাই হোক, সেটা নিয়ে খুব এগোনো যায়নি, এবং এটা আমাদের জন্যে বলবো যে একটা ব্যর্থতা। নদীর পানি বন্টনের বিষয়টার ক্ষেত্রে আমরা খুব, কিন্তু একটা ঘটনা এখন ঘটে গেছে, যেটা হলো আমাদের এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা খুব হাই আছে। এই অবস্থায় আপনি ইন্ডিয়াকে কী ধরনের পরামর্শ দিতে চান? এরকম কি বলবেন যে তাদের উচিত আসলে তাদের ফরেন স্ট্র্যাটেজিটা অ্যাটলিস্ট বাংলাদেশের সঙ্গে এটা তারা রিভাইজ করুক? আমি যেটা বলবো সেটা আমার ধারণা। আপনাকে আরেকটা কথা বলি, এস জয়শঙ্করের লেখা একটা বই আছে, আমি নামটা এই মুহূর্তে মনে করি, জানি আমি, সেখানে উনি লিখেছেন যে ইনফ্যাক্ট প্রতিবেশীদের যে প্রক্সিমিটি আর কি, এই কারণে প্রতিবেশীদেরকে আমরা কখনো এড়িয়ে যেতে পারবো না, কোনো না কোনোভাবে তাদেরকে আমাদের কাজে লাগবেই। সো সবার সাথে ভালো আচরণ করা এবং ন্যায্য আচরণ করাটাই ঠিক। তিনি লিখছেন, কিন্তু বাস্তবিকতা সেটা করেননি। সেটা তার বিষয়টা তার আমি বলতে পারবো না, তবে আমি যেটুকু বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু গত কয়েকদিন ধরে বলছেন কথাটা, জি জি, যে ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা ভারতের সাথে, কারণ আমরা প্রতিবেশী, তারা আকারে বড়, আমরা আকারে ছোট, কিন্তু প্রতিবেশী হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা এটা করি। আমি একটু আমাদের আরেকজন গেস্ট আছেন, কে এম ওয়াহিদুজ্জামান সাহেব, ওনার কাছ থেকে একটু আসতে চাই। জনাব ওয়াহিদুজ্জামান সাহেব, আপনাকে যে প্রশ্নটা, আপনার কাছে যে বিষয়টা আমি জানবো, সেটার জন্য আগে একটা কথা বলি আর কি। সেটা হলো, একটা ইনপুট দিয়ে নেই। সেটা হলো যে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমাদের সীমান্তে, এটা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব, 563 জন লোককে হত্যা করা হয়েছে। প্লাস 2023 সালের সম্পূর্ণ হিসাবটা পাইনি, সেখানে 31 জনকে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে আমাদের পট পরিবর্তনের পরেও 2 জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। এই 2 জনের বয়স হলো 16-15-র নিচে। এই রকম অবস্থায় আপনি ভারতের সাথে আমাদের যে বাইলেটারাল রিলেশনস, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি সাজেশন দেবেন? বাংলাদেশ সরকারের কি করা উচিত? আর ইন্ডিয়াকেও আপনি কোনো পরামর্শ দেবেন কিনা? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেটা আপনি জয়শঙ্করের বই থেকে উদাহরণ দিলেন, ওটাকে আরেকটু সুন্দরভাবে যদি গুছিয়ে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা দেশ চাইলে তার নাম পরিবর্তন করতে পারে। যেমন দেখেন, বার্মা মিয়ানমার হয়ে গেছে। একটা দেশ চাইলে তার রাষ্ট্রধর্ম পরিবর্তন করে ফেলতে পারে, তার দেশ পরিচালনার পদ্ধতি পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু একটা দেশ চাইলেই তার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারে না, যেহেতু এটা একটা ভৌগোলিক অবস্থান। সেই কারণে সো ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতের প্রতিবেশী, এটা বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন সীমান্ত হত্যার কথা আপনি যেটা বলছেন, আপনি একটু দেখেন তো চীনের সাথে ভারতের এই বিষয়ে অবস্থানটা কেমন। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু তাদের একটা চুক্তি আছে যে কেউ গুলি করতে পারবে না, যে কারণে দেখবেন যে চীনের সাথে যখন ভারতের সীমান্ত সংঘাত হয়, সেটা হাতাহাতি যুদ্ধ, তারা ওই লাঠি নিয়ে আসে, তাদের লাঠি নিয়ে যুদ্ধ, গান ক্যারি করতে পারে না। এখন বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে যে পরিমাণ হত্যা হয়, সরাসরি শুট এট সাইট এর মাধ্যমে যে পরিমাণ হত্যা হয়, এই ধরনের হত্যা পৃথিবীর অন্য কোনো 2টা দেশের সীমান্তে আপনি পাবেন না। খুব রেয়ার ঘটনা। এমনকি চরমগিরি 2টা দেশের সীমান্তেও পাবেন না। ভারতের সাথে পাকিস্তানের সীমান্তে পাবেন না, ভারতের সাথে চীনের সীমান্তে পাবেন না, যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তেও পাবেন না। দেখেন, আপনি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দেয়াল তুলে দেবেন, কিন্তু তিনি কিন্তু বলেননি যে গুলি করে মেরে ফেলবেন। ভারত সেটাই করছে। তো এইটা নিয়ে আমাদেরও দোষ আছে। আমি আমাদের সীমাবদ্ধতার কথা বলবো। আমরা কেন চীন যেভাবে ভারতের সাথে চুক্তি করেছে, বা ভারত চীনের মধ্যে যে চুক্তি আছে, সীমান্ত চুক্তি, যে গুলি করা যাবে না, এই ধরনের চুক্তি আমরা কেন করতে পারিনি?
আমাদেরকে মানে বলতে পারি এটা যে মিলিটারি ক্যাপাসিটি আমাদের কম, আমরা ভয় পাচ্ছি, এরকম কোনো কিছু না। এরকম কোনো কিছু আমি বিশ্বাস করি না, কারণ আমি যখন বিডিআর ছিল আমি তাদের দেখেছি, তাদের সামর্থ্য দেখেছি। আমি বর্ডারে গিয়ে দেখে এসেছি যে বিডিআর এর মাত্র একজন সৈন্য দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, যেখানে তার এগেনস্টে দাঁড়িয়ে আছে 6 থেকে 7 জন বিএসএফ। তো বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে আমাকে যুদ্ধ কেন করতে হবে, সীমান্তে কেন সংঘাতটা হবে, আমরা তো এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা সলিউশন করতে পারি। সেটা করার জন্য হচ্ছে যে আমাদের একটা এই ধরনের চুক্তি করা দরকার, যে যাই ঘটুক না কেন কোনো গুলি করা যাবে না। জি, ঠিক আছে, জি জি, এই ধরনের চুক্তি যদি আমরা করতে পারি এবং বিডিআর বা এখন যারা বিজিবি তারা যদি তাদের এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে যে তোমরা গুলি করতে পারবে না, কিন্তু আপনাকে ওদেরও একটা ভয় থাকবে যে বিষয় আমি আপনাকে একটু স্মরণ করাই, গুলি হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু স্মরণ করে দিচ্ছি আপনাকে। সেটা হলো যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী তখন দিল্লিতে ছিলেন, 2 নেতার সামিট ছিল। সেই সামিটে যখন তারা জয়েন্ট স্টেটমেন্ট করলেন, সেখানে ভারতের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছিলেন যে সীমান্তে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, সেখানে কোনো গুলি চলবে না। এই কথা বলার পরের দিন আমাদের সীমান্তে লোক হত্যা হয়েছিল, আপনার যদি মনে পড়ে। জি, আমার মনে আছে, আমার আরো মনে আছে যে ফেলানি হত্যার পর ভারতে একটা মামলা হয়েছিল। সেই মামলায় যারা গুলি করেছিল তাদের শুধু খালাস দেওয়া হয়নি, বিচারক তাদেরকে জাতীয় বীর আখ্যা দিয়েছিল। জি জি, এটা অত্যন্ত দুঃখজনক। দুইটা দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ, যেটা হুমায়ুন ভাই ভালো বলতে পারবেন। আর ভারতের যে পলিসির কথা আপনি যেটা বলছেন, সেটা আমি লিখেছিলাম, ভারতের একটা পত্রিকায় আমি লিখেছিলাম যে এই যে সম্ভবত আউটলুকে লিখেছেন, আউটলুক ইন্ডিয়া লিখেছিলাম যে এই যে তারা যে নীতি নিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে বা প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে, যেটা মুখে বলেছিল নীতিটা সেরকম ছিল না বলে কিন্তু তাদের প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্কটা সুন্দরভাবে থাকেনি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হুমায়ুন ভাই বললেন, আমি 100% একমত যে এখানে ওদের যেমন দোষ ছিল, আমাদের দেশেরও দোষ ছিল। আমাদের দেশে একটা অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের সব ধরনের আবদার, তাদের সব ধরনের দাবি, তাদের সব ধরনের চুক্তি তারা মেনে নিয়েছে শুধুমাত্র তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এবং ভারতও তাদের সকল স্টেক এক জায়গায়, মানে সবগুলো ডিম একই ঝুড়িতে তারা রেখেছে, যেটা আমি ওই সময় লিখেছিলাম যে গত ডিসেম্বরে লিখেছিলাম আউটলুকে, যে ভারতের এই যে ফরেন পলিসি, তাদের এটা রিভাইজ করা প্রয়োজন, তাদের এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন যে তারা সব ডিম এক ঝুড়িতে রাখবে কিনা। তো এইটা 5ই আগস্টের পরে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে, যে কারণে আমার সাথে তারা অনেকে যোগাযোগ করেছেন আবার লেখা দেওয়ার জন্য। আমার লেখাকে তারা কোট করছেন বিভিন্ন জায়গায়। আমি উদাহরণ দিয়েছিলাম কিছু, যে বাংলাদেশে কেন এই ভারত বিরোধিতা বাড়ছে, যে ক্রিকেটে ভারতের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ, সেখানে কেন বাংলাদেশের সাধারণ মানুষ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে। এই যে একটা দেশ, পাশাপাশি দুইটা দেশের মধ্যে একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশের এমন ঘৃণা, এমন ক্ষোভ, এটা কিন্তু সুস্থ স্বাস্থ্যকর কোনো পরিবেশ না, যেটা হুমায়ুন ভাই আরো ব্যাখ্যা করে বলতে পারবেন। কূটনীতির জন্য এটা তো খুবই রিস্কি একটা অবস্থান, এবং আমার ধারণা ভারত নিজেও এই ধরনের রিস্কি অবস্থান চায় না। সুতরাং তাদের উচিত এই পরিস্থিতিগুলো পুনর্বিবেচনা করা এবং এগুলো নিয়ে সুন্দর চুক্তি তৈরি করা, যেন আর সীমান্তে গুলি না চলে, যেন আর কোনো অসম চুক্তি না হয়, এই জিনিসগুলো তারা যেন খেয়াল করে। ধন্যবাদ। আচ্ছা, কথা বলছিলাম আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফরেন পলিসি সম্পর্কে। আমাদের এই দুই দেশের ফরেন পলিসি ভালো হতে পারে, একটা সুন্দর সম্পর্ক আবারও হতে পারে, কিন্তু সেইটা আপনাকে একটু আমি জিজ্ঞেস করতে চাই, সেইটা যে ওই সৌভাগ্য হোক অথবা দুর্ভাগ্য হোক, যেভাবেই হোক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীকে ইন্ডিয়াতে রেখে বাংলাদেশের সম্পর্ক ইন্ডিয়ার সাথে ভালো হবে কি হবে না, সেই বিষয়ে আপনি একটু বলুন। এটা চট করে জবাব দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে উনি এখন যেভাবে আছেন সেটা একরকম পরিস্থিতি। এখানে অনেকগুলো মামলা মোকদ্দমা হয়েছে এবং আমরা জানি যে গত কিছুদিন আগে যে গণহত্যা হয়ে গেল,
তার একটা দায় কিন্তু আছে, এবং সেক্ষেত্রে এখানে আইনি প্রক্রিয়া কোন দিকে যায় তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে যে ওনার সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কী হবে। তো কাজেই সেটা অনেক আরও আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা বলবো যে এখানে বাংলাদেশ ভারত সম্পর্ক সাম্প্রতিককালে ভারত একটু শীতলতা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে বর্তমান সরকার গঠিত হওয়ার পরে। আমি মনে করি যে আমরা কয়েকটা জিনিস আছে আমরা পরিবর্তন করতে পারবো না, এবং প্রয়োজনীয়তা, উভয় পক্ষের প্রয়োজনীয়তা আছে। যেমন ধরেন আমরা প্রতিবেশী, আমাদের যোগাযোগ থাকবে, আমাদের আদান প্রদান থাকবে, এবং সেই আদান প্রদানটাকে সম্মানজনকভাবে এবং মর্যাদার মধ্যে আমরা রাখতে হবে, এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে সম্পর্কটাকে স্বাভাবিক করা সম্ভব। এবং সেই সাথে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু যৌথ শেয়ার্ড ইন্টারেস্ট আছে, সেগুলোতে কিন্তু আমাদের কাজ করার চিন্তা করতে হবে, এবং ন্যায্যতার ভিত্তিতে। যেমন ধরেন আপনি পানি বন্টনের বিষয়টা বললেন, 54টা নদী বাংলাদেশে ভারত থেকে এসছে। এটা হলো জয়েন্ট রিভার কমিশন আপনার 54টা নদী চিহ্নিত করছে, কিন্তু ইনফ্যাক্ট বলা হয় যে 200-র উপরে নদী আপনার এরকম আছে। আমি সেই জায়গায় গেলাম না, যে কটা আছে সে কটার মধ্যেই আমরা যাতে ন্যায্যভাবে আমাদের যে পানির হিস্সা সেটা আমরা পাই, প্লাস আমরা এখন কিন্তু নদী ম্যানেজমেন্টের ইস্যু একটা আছে। জি, তো কাজে সে নদী ম্যানেজমেন্ট লাগবে। আরেকটা ইস্যু নতুনভাবে যোগ হয়েছে, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলে যাওয়া, এবং তাতে ভবিষ্যতে পানির কি হবে তার জন্য কিন্তু আমরা উভয় দেশ একসাথে মিলে কাজ করতে হবে। এবং সম্ভব যদি হয়, যেহেতু ব্রহ্মপুত্র আমাদের সবচেয়ে বড় নদী চীন থেকে এসছে, কোনো না কোনো পর্যায়ে গিয়ে চীনকেও আমাদের সংযুক্ত করতে হবে, কারণ তা না হলে আপনি এই জলবায়ু সংক্রান্ত বিষয়টা থাকছে না আর কি। এটা আপনার এটা তো বাইলেটারালের চাইতেও বড়, কারণ নদী তো আর আমাদের রাজনৈতিক সীমানা বুঝে চলে না। নদী যেখান থেকে উচ্চারিত হয়েছে, বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তো সেই জায়গাগুলো আমাদের ভবিষ্যতে চিন্তায় রাখতে হবে, এবং সেটা নির্ভর করে সফলতা কতটা আসবে নির্ভর করে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা এবং আমার পরস্পরের অধিকারটাকে যদি আমরা। আমাদের যে এক্সট্রাডিশন চুক্তি আছে, টিটি আছে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া কি চাইলে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তারা, আমরা যদি চাই, ফেরত না দিতে পারে? এরকম কোনো, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ উনি তো খালি একজন মানুষ না, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ব্যক্তির ব্যাপারে অনেক ধরনের সিদ্ধান্ত থাকে, এর মধ্যে আইনি প্রক্রিয়া থাকতে পারে। আইন, আপনি এক্সট্রাডিশন ট্রিটি যেটা বললেন, এটা দ্বিপাক্ষিক আইনি কাঠামো। জি জি। কিন্তু এই আইনি কাঠামোর ব্যাপারে, প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক। এবারে সেই জায়গাটা এখনও এই মুহূর্তে বলা মুশকিল, আমাদের আর একটু সময় বোধহয় অপেক্ষা করতে হবে। ওরা যেটা বলছে আর কি, আমি একটু আপনাকে স্মরণ করাই, সেখানে আপনার আর্টিকেল 6 এই চুক্তিটার, এবং আর্টিকেল 8.3, এই দুইটা জায়গা আছে। চাইলে ইন্ডিয়া এই দুইটা ব্যবহার করে, মানে আইনের কিছু ফাঁকফোকর আছে তো, ব্যবহার করে ওনাকে না দিলে, যদি তারা না চান তাহলে ফেরত দেবেন না আর কি, এরকম একটা ইউজটা করতে পারেন। এইটা করা ইন্ডিয়ার জন্য আসলে বুদ্ধিমানের কাজ হবে কিনা? এটা নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক এবং আইনগত প্রক্রিয়া কোথায় যাবে তার উপর। এই মুহূর্তে বলা যাবে না, এই মুহূর্তে, কারণ উনি কি অবস্থা আছেন, গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে উনি কি অবস্থার, ওনারা বর্তমান অবস্থা কি সে সম্পর্কে কিন্তু আমাদেরও ধারণা নেই, কারণ উনি যখন গেছেন তখন তিনি অতিথি হয়ে গেছেন, তখন তার আইনি ভিত্তি ছিল পাসপোর্ট ছিল, পাসপোর্ট বাতিল করা হয়েছে, কিন্তু পার হয়ে গেছে। কাজে এখন তো উনি পাসপোর্ট না থাকলে উনি কিভাবে আছেন সেটা তো ভারত আমাদেরকে জানাবে, বা আমরাও সেটা এখনো জানি না। তো কাজেই এখনো আমার ধারণা এই বিষয়টাতে খানিকটা অস্বচ্ছতা আছে। তবে আমার ধারণা ভবিষ্যতে আইনি প্রক্রিয়া চললে, রাজনৈতিক বাতাবরণ স্বাভাবিক হলে, তখন সেই বিষয়ে আমার ধারণা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আরও বেশি সচ্ছলভাবে করা যাবে বা স্বচ্ছভাবে করা যাবে। আচ্ছা, ওয়াহিদুজ্জামান ভাইকে আমি আরেকটা প্রশ্ন করব। ওয়াহিদুজ্জামান ভাই, আপনাকে এই প্রশ্নটার একটা রিলিভেন্ট একটা প্রশ্ন করছি। সেটা হলো, আমি উল্টো দিক থেকে প্রশ্নটা করতে চাই। সেটা হলো, ইন্ডিয়া আমাদের এই সাবেক প্রধানমন্ত্রীর জন্যে এই নিরাপদ আশ্রয় কিনা? কারণ আমার ধারণা ন্যাশনাল ইন্টারেস্টে, যেহেতু ইন্ডিয়া খুবই ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, বাংলাদেশ সরকার যদি তাকে ফেরত চায়
তো বাংলাদেশ সরকারের সাথে তারা কম্প্রোমাইজ করতে পারে এবং শেখ হাসিনাকে সিল করতে পারে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। খুবই ট্রিকি কোশ্চেন, কারণ হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু এর আগেও ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এখনকার পরিস্থিতি আর তার সেই সময়ের পরিস্থিতির মধ্যে পার্থক্য হচ্ছে যে তখন উনার বিরুদ্ধে মানবতা বিরোধী কোনো অপরাধের কোনো আরোপ ছিল না, এবং তখন উনি পালিয়ে গিয়ে সেখানে উপস্থিত হননি। তো এখন তো উনি পালিয়ে গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন, উনারা তাকে অতিথি হিসাবে রেখেছেন। ভারতের সাথে আবার বাংলাদেশের একটা বন্ধি বিনিময় চুক্তি আছে। আবার ভারতে মৃত্যুদণ্ড এটা প্রচলিত আছে। জি জি। সুতরাং এখন শেখ হাসিনা উনি যদি ওয়েস্টের কোনো দেশে যান যেখানে মৃত্যুদণ্ড নেই, কারণ উনি যেই করেছেন, যে অপরাধগুলোতে ওনাকে অভিযুক্ত করা হচ্ছে এখন বাংলাদেশে, এগুলোর প্রত্যেকটারই শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন উনি যদি ওয়েস্টের কোনো দেশে যান এবং সেখানে গিয়ে যদি আশঙ্কা প্রকাশ করেন যে আমাকে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে, তাহলে হয়তো ওনাকে বাংলাদেশে তারা ফেরত নাও পাঠাতে পারে। এবং সেই সব দেশের সঙ্গে আমাদের কোনো বন্দি বিনিময় চুক্তিও নেই। না, কিন্তু ভারতের সাথে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ওনার ভাগ্য এখন ভারতের উপর নির্ভর করবে, যে বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতের সাথে কি ধরনের ডিল করবে, বা বাংলাদেশ কতটুকু আন্তরিক হবে ওনাকে, বা আগ্রাসী হবে ওনাকে ওনার প্রাপ্য শাস্তিটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে ভারতের উপরে ওনার ভাগ্য এখন নির্ভর করবে। সুতরাং এইটা আসলে খুব খুব জটিল এই বিষয়টার উত্তর দেয়া, যে আসলে এটা কি হবে, একটা খুব স্বাভাবিক চিন্তা, স্বাভাবিক আসলেই ভারতের উপর নির্ভর করছে না। আপনাকে আরেকটু বলি যে এটা খুবই স্বাভাবিক যে ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টটা প্রাধান্য দেবে। তো ওনার জন্য মানে সবচেয়ে ভালো হতো যে তৃতীয় কোনো দেশে তিনি যেতে পারতেন। তৃতীয় কোনো দেশে তো তিনি যেতে পারলেন না, এখনও পর্যন্ত আমাদের কাছে সেই সব কোনো খবর নেই। এবং আমি বিবিসির একটা রিপোর্ট পড়লাম, সেখানে আপনার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এবং দুবাই, আরব আমিরাত আর কি, এই তিনটা দেশ যে না করেছে তার উপরে তারা রিপোর্ট করেছে। তাহলে এইটা আসলে শেখ হাসিনার জন্যে কতটুকু মানে অনেকখানি অনিরাপদ দেশ হিসেবে সেখানে আছেন। 2 নম্বর হলো যে উনি যদি ইন্ডিয়া তাকে আমাদের দেশে না দেয়, তাহলে তো ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা কখনো স্বাভাবিক হবে কিনা, আসলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশ আসলে কতটা আগ্রহী তাকে ফিরিয়ে এনে বিচার করার ক্ষেত্রে। আমার কথা যদি বলেন, আমি মনে করি উনার বিচার হওয়া প্রয়োজন, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি ভারতের উপরে এই ধরনের চাপ প্রয়োগ করে ওনাকে ফেরত পাঠানোর জন্য, এবং ভারত সরকার যদি মনে করে যে তাকে ফেরত পাঠানো প্রয়োজন, তাহলে ফেরত পাঠাতে পারে। ঠিক আছে। আবার উনি যদি পশ্চিমা কোনো দেশে গিয়ে উপস্থিত হন, সেই জায়গায় আবার আরেকটা সমস্যা ওনার জন্য আছে, সেটা হচ্ছে ভারত যদি মনে করে যে ওনাকে কোনো বিচারের সম্মুখীন হতে দেবে না, তারা রিস্ক নেবে, তারা একটা ঝুঁকি নেবে বাংলাদেশের সাথে সম্পর্ক একটা কম্প্রোমাইজ করে হলেও তাকে তাদের নিজেদের দেশে রাখার, এরকম রিস্ক নিলে ইন্ডিয়া নিতে পারে। কিন্তু পশ্চিমা কোনো দেশ কিন্তু এই রিস্ক নিতে পারবে না, কারণ হচ্ছে সেখানে বিচার ব্যবস্থা যথেষ্ট স্বাধীন, এবং তারা যদি মনে করে যে শেখ হাসিনাকে বিচার করতে আইসিসির হাতে তুলে দেবে, বিচার হতে পারে সেক্ষেত্রে। সুতরাং এখানে দুইটা সম্ভাবনাই আছে। এক হচ্ছে পশ্চিমা দেশে উনি গেলেন, ওনার প্রাণ কি বলে, ওনার মৃত্যুদণ্ড হয়তো হলো না, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি ওনার হয়ে যেতে পারে সেই দেশের আদালতেই। তাহলে বিচার কি আমাদের বাইরে, আমাদের দেশের বাইরে যদি ধরেন আইসি যেতে হয় আর কি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ইন্ডিয়া তাকে আটকে রাখতে পারবে? ইন্ডিয়া তাকে আটকে রাখতে তো ইন্ডিয়া যদি মনে করে যে তার নিরাপত্তা সমস্যা রয়েছে, ইন্ডিয়া সেই অজুহাতেই তাকে নাও ফেরত দিতে পারে। এটা ইন্ডিয়া চাইলে এটা করতে পারে, কিন্তু কথা হচ্ছে তারা এটা কতটুকু করবে, এটা নির্ভর করতে হচ্ছে যে আমরা কতটুকু চাপ দেব এবং তারা এই বান্ডেলটাকে কতটুকু ওন করবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বোঝা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটা বোঝা, কিন্তু যে কারণে ব্রিটেন ওনাকে নিতে যাচ্ছে না,
ইউএসএ ওনাকে নিতে যাচ্ছে না, আরব আমিরাত ওনাকে নিতে যাচ্ছে না। এখন ইন্ডিয়া এই বোঝা কতটুকু বহন করতে চাবে, কারণ এটা তো এর একটা অপরচুনিটি কস্ট তো নিশ্চয়ই তাদেরকে পে করতে হবে, যেটা হুমায়ুন ভাই ভালো বলতে পারবেন, বা উনি কূটনীতিবিদ ছিলেন এবং উনি ফরেন পলিসি বুঝেন, উনি ফরেন সার্ভিসে ছিলেন। আমি তো আর এটা ছিলাম না, কিন্তু আমি বুঝি যে তাদেরকে একটা অপরচুনিটি কস্ট এখানে পে করতে হবে। তো এই অপরচুনিটি কস্টের কথা চিন্তা করে ভারত এখানে কতটুকু রিস্ক নেবে সেটা এখন দেখার বিষয়। তো আমি মনে করি তার শাস্তি হওয়া প্রয়োজন, তার বিচার হওয়া প্রয়োজন, এবং বিচারের মাধ্যমে উনি দোষী প্রমাণিত হলে ওনার শাস্তি হওয়া প্রয়োজন। জি, আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। আমাদের সঙ্গে এই যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র প্রচুর কাজ এখানে করেছে। এই কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছিলেন এবং তাদের একটা প্রতিনিধি দলে এসেছেন। ইন্ডিয়া মিডিয়াতে এটা বলা বলি হয় যে 5ই অগাস্টের যেই বিজয় বাংলাদেশে, এটা আসলে সিআইএ করেছে এবং যুক্তরাষ্ট্র আগে থেকে এটা বিরোধিতা করতো, সিআইএকে কাজে লাগানোর মাধ্যমে তার এই বিজয় অর্জন করছে। আপনি কি তা মনে করেন আসলে যুক্তরাষ্ট্রের কারণে এখানে এত বড় একটা বিপ্লব ঘটেছে? আমার কাছে কোনো তথ্য উপাত্ত নাই, এবং আমি এখানে ঢাকায় থেকে ঘটনা প্রবাহ যেটুকু পর্যালোচনা করেছি তাতে আমার কাছে মনে হয় যে এই আন্দোলন একেবারেই বাংলাদেশের অভ্যন্তরীণ সূত্র থেকে উৎসারিত। এখানে বাংলাদেশের অংশীদারেরাই, বিভিন্ন অংশীদাররা, সেটা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, অন্যান্য সামাজিক রাজনৈতিক সাধারণ জনগণ। ইন্ডিয়ান মিডিয়া থেকে অভিযোগটা এসছে যে এটা আসলে ইনফ্যাক্ট সিআইএ করেছে, আমেরিকা করিয়েছে। এটা আমার ধারণা তাদের নীতিগত অবস্থানের যে এখানে ব্যর্থতা, সেটাকে ঢাকবার জন্যই তারা এক এক সময় এক একটা যুক্তি বা বক্তব্য উত্থাপন করেন। আমার কাছে মনে হয় না আমরা এখানে যারা ছিলাম, এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও কিন্তু শেষের দিকে ওই ছাত্র আন্দোলনের পেছন দিকে থাকতে হয়েছে, সামনে থাকতে পারেনি। কাজে এত দ্রুত অবস্থার পরিবর্তন এখানে হয়েছে। কাজে এখানে আমরা এমন কোনো আমাদের দৃষ্টিতেও আসেনি বা তথ্যপাত্র আমাদের জানা মতে নাই যাতে মনে করা যেতে পারে যে বাইরের কোনো শক্তি এই আন্দোলনকে প্রভাবিত করেছে। আচ্ছা, ওয়াহিদুজ্জামান ভাই, আপনাকেও সেম কোশ্চেন। আপনি একটু বলবেন যে যুক্তরাষ্ট্র এই 5ই অগাস্টের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্র এখানে কিছু পয়েন্ট অর্জন করলো কিনা ইন্ডিয়ার উপরে, আপনি এইটা একটু ব্যাখ্যা করবেন। এটা আমার জন্য খুবই জটিল ব্যাখ্যা করা, কিন্তু আমি যা বুঝি সেটা বলতে পারি আর কি। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্ট যেটা হয়েছে এটা গণ অভ্যুত্থান ছিল, একেবারেই অর্গানিক একটা গণ অভ্যুত্থান। এতে আমি মনে করি না বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছিল। এটাকে যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স হিসেবে বর্ণনা করা আসলে এই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এবং এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষকে অপমান করার শামিল। এক্স্যাক্টলি, জি। আর এই সফরের কথা যদি আপনি বলেন, সেটা আমরা দেখেছি যে ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসেন, আসার আগে উনি দিল্লি হয়ে এসেছেন এবং যাওয়ার সময়ও উনি দিল্লি হয়ে গেছেন। এর আগেও যদি আপনি গত 2-3 বছরের ঘটনা প্রবাহ আপনি খেয়াল করেন যে যুক্তরাষ্ট্র তারা একটা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা স্যাংশনের কথা বলল যে যারা এখানে গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে তাদের উপর তারা স্যাংশন দেবে। পরবর্তীতে নির্বাচনের আগে আমরা দেখলাম যে দিল্লিতে 2-2 মিটিং হলো এবং সেখানে তারপরে বাংলাদেশে নির্বাচন হলো এবং নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা এমন কোনো কিছু পদক্ষেপ দেখলাম না। হ্যাঁ, তো এখানে আমি এইটুকু বলতে, এই পরিস্থিতি থেকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি কোনো কূটনীতি বিশেষজ্ঞ না, বাট সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নিজস্ব পলিসি আছে এই অঞ্চলের বিষয়ে, এবং সেই পলিসিতে তারা চীনকে মোকাবেলা করার জন্য ভারতের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে, এবং এই গুরুত্ব দেওয়ার বিষয়টিকে আবার ভারত তার রিজিওনাল ডিপ্লোমেসির ক্ষেত্রে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। হয়তো সে কারণেই যুক্তরাষ্ট্র ভারতের সাথে বোঝাপড়া করেই বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেয়, হয়তো তাদেরকে বুঝিয়েই কোনো সিদ্ধান্ত নেয়, হয়তো সেটা মৃদু চাপ হতে পারে, কিন্তু ভারতের উপর যুক্তরাষ্ট্র এক হাত নিয়েছে এই ধরনের কথা আমি বিশ্বাস করি না। অর্থাৎ সাউথ এশিয়াতে যুক্তরাষ্ট্রের এবং ভারতের একটা কমন ইন্টারেস্ট আছে, একসঙ্গে তারা মুভ করে আর কি, কমন ইন্টারেস্ট আছে। জি, এটা তো ডেফিনেটলি আছে যে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলেন বা চীনের
মিয়ানমার পলিসির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে তো ডেফিনেটলি তাদের একটা পলিসি আছে এখানে, তাদের একটা প্যাক্ট আছে, এবং সেটা আসলে যদি আমরা বোঝার চেষ্টা করি খুব ভালোভাবে, তাহলে দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে একটু বিষয়টা ডিফিকাল্ট। বাংলাদেশে চীনের স্বার্থটা আমার মনে হয় এখানে অনেকটাই ব্যবসায়িক, এবং বাংলাদেশের পক্ষ থেকেও এটা অনেকটাই ব্যবসায়িক আমার কাছে মনে হয়। আমি জানি না, এটা হুমায়ুন ভাই ভালো বুঝবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার আগ থেকেই এমন কিছু ইনস্ট্রুমেন্ট বা এমন কিছু জিনিস ব্যবহার করে যেটা চীনের উপর তারা নির্ভরশীল। যেমন অ্যাসল্ট রাইফেল, এটার জন্য বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল। সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে যে চীন থেকে অনেক কম দামে তারা হয়তো সামরিক সরঞ্জাম কিনতে পারে, এটা একটা কারণ হতে পারে। এবং এই কারণে যেহেতু তারা এক ধরনের সমরাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে, অনেক দিন যাবৎ ব্যবহার করছে, হয়তো তারা চিন্তা করে যে ওকে, আমি তাহলে চীনের কাছ থেকে এটা গ্রহণ করি। বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক্ষেত্রে এটা আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার, উভয় সরকারের ক্ষেত্রে আমি দেখেছি যে ওনারা চীনের সাথে ডিল করতে কমফোর্ট ফিল করেন। কোনো ব্রিজ তৈরির ক্ষেত্রে, কোনো সড়ক তৈরির ক্ষেত্রে, কোনো কারখানা তৈরির, বড় কোনো কারখানা তৈরির ক্ষেত্রে ওনারা এটা হয়তো কমফোর্ট ফিল করেন, কম খরচে এটা বাস্তবায়ন করার জন্য হয়তো। সেই কারণে এই জিনিসটাকে চীনের আগ্রাসন হিসেবে ওনারা কতটুকু বিবেচনা করেন বা কতটা ঝুঁকি হিসেবে মনে করেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে পলিসি, সেটা এই চীন একটা কারণ হতে পারে। চীনের সাথে সম্পর্ক এখানকার রাজনৈতিক বা ব্যবসায়িক, এটা একটা। আচ্ছা ওয়াহিদ ভাই, আজকে আমাদের সময় শেষ হয়ে এসছে, আমাদেরকে আজকে শেষ করতে হবে। এম হুমায়ুন কবির সাহেব এবং জনাব ওয়াহিদুজ্জামান সাহেব, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য, যুক্ত হওয়ার জন্য। ওয়াহিদুজ্জামান ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন অনলাইনে। আপনাদের দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এই ছিল আজকে আমাদের আয়োজনে। সামনেও আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এই আলোচনাটা আমাদের দেশের জন্য ন্যাশনাল ইন্টারেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আলোচনাটা চালিয়ে যেতে চাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।